ভুল হবে না যে কসলাকসলি শুরু হয়ে গেছে এবং সেই সরকারের কারা কুশীলব ছিল, কারা এর নেপথ্যে ছিল, তাদের বিচারের আওতায় আনবার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে এই নয়া বিএনপি সরকারের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে যে 111 সরকারের পুরা 11 জন এমন একটা ট্রাম বের হচ্ছে। এই যে সামরিক কর্মকর্তা, 3 জন সামরিক কর্মকর্তা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, তাদেরই একজন 111-এর 11 জন কুশীলবের নাম প্রকাশ করেছেন। আমাদের এই মুহূর্তের ভিডিওটা মূলত সেই বিষয়টাই নিয়েই। কেউ কেউ বলেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম রহস্যময় ও বিতর্কিত অধ্যায় হলো 1-11। দীর্ঘ সময় পর সেই 1-11 অন্তরের কাহিনী নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সে সময়ের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব, ডিজিএফআইয়ের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ। টানা 15 দিন রিমান্ড শেষে আবারও রিমান্ডে থাকা এই সাবেক সেনা কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তাদের কাছে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তা শুনলে আপনিও চমকে উঠবেন। আজ আমরা জানতে চেষ্টা করব মামুন খালেদের দেওয়া সেই জবানবন্দি, যেখানে তিনি প্রকাশ করেছেন 1-11-র নেপথ্যে থাকা সেই শক্তিশালী 11 জনের নাম এবং তাদের সুনির্দিষ্ট ভূমিকা। কারা ছিলেন এই কোর গ্রুপের সদস্য, কিভাবে নিয়ন্ত্রিত হতো ফখরুদ্দিন সরকার, চলুন বিস্তারিত জানা যাক। তদন্তকারী কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে জানা গেছে জিজ্ঞাসাবাদে মামুন খালেদ 1-11 ষড়যন্ত্র এর মূল পরিকল্পনাকারী এবং মূল লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা বর্তমানে তার দেওয়া এই তথ্যগুলো যাচাই বাছাই করছেন। মামুন খালেদ দাবি করেছেন তিনি নিজে এই ষড়যন্ত্রের পরিকল্পনাকারী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন বাস্তবায়নকারী। সেনাবাহিনীর কঠোর চেইন অব কমান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার নির্দেশ মান্য করা ছাড়া অন্য কোনো বিকল্প উপায় ছিল না। মামুন খালেদ জানান তাকে ডিজিএফআই বদলি করা হয়েছিল 1-11-র মাঝামাঝি সময়ে। প্রথমে তিনি সেখানে পরিচালক মিডিয়া হিসেবে যোগ দেন। পরবর্তীতে ফখরুদ্দিন সরকার যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে তখন তাকে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তার বক্তব্যে একটি বিষয় পরিষ্কার যে সে সময় ফখরুদ্দিন সরকার ছিল কেবল নামমাত্র। মামুন খালেদ সরাসরি দাবি করেছেন প্রধান উপদেষ্টা সহ অনেক উপদেষ্টায় ছিলেন নিছক পুতুল। তাহলে আসল ক্ষমতা কার হাতে ছিল? মামুন খালেদ বলেছেন মিডিয়া পরিচালনা করতে গিয়ে তিনি দেখেছেন তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদের নেতৃত্বে একটি কোর গ্রুপ পুরো সরকার পরিচালনা করত। মঈন আহমেদ সেনা সদরে তাদের নিয়ে ঘন্টার পর ঘন্টা বৈঠক করতেন। সরকার কিভাবে চলবে, কাকে গ্রেপ্তার করা হবে, কার বিরুদ্ধে নিউজ করা হবে, এমনকি খুঁটিনাটি সব সিদ্ধান্তই আসতো সেই গোপন বৈঠক থেকে। আর এই সিদ্ধান্তগুলোই পরবর্তীতে বাস্তবায়ন করত তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার। এবার আসা যাক সেই প্রশ্নে, কারা ছিলেন সেই প্রভাবশালী 11 জন? মামুন খালেদ গোয়েন্দাদের কাছে যে নামগুলো প্রকাশ করেছেন তারা হলো: 1 নম্বর জেনারেল মঈন আহমেদ, 2 জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, 3 ব্রিগেডিয়ার বারি, 4 ব্রিগেডিয়ার আমিন, 5 দুর্নীতি দমন কমিশনের তৎকালীন চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মাসুদ চৌধুরী, 6 তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, 7 তৎকালীন মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, 8 সুজনের নির্বাহী পরিচালক বদিউল আলম মজুমদার, 9 প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, 10 ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং 11 তৎকালীন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মোনায়েম। মামুন খালেদ আরও জানান ফাহিম মোনায়েম প্রেস সচিব হওয়ার আগে ডেইলি স্টারের ম্যানেজিং এডিটর ছিলেন এবং কোনো রাজনীতিবিদ বা ব্যবসায়ীর বিরুদ্ধে কখন কি লেখা হবে তা মূলত তিনি ঠিক করে দিতেন। মামুন খালেদের জবানবন্দির সবচেয়ে বিস্ফোরক অংশ হলো 2 সম্পাদকের ভূমিকা। তিনি দাবি করেছেন 1-11-র পুরো নীল নকশা মূলত এই কোর কমিটির 2 সম্পাদকের তৈরি। মামুন জানান বৈঠকে জেনারেল মঈন প্রথমেই এই 2 সম্পাদককে বলতেন, আপনারা বলুন আমাদের করণীয় কি।
এমনকি তারেক রহমান এবং দুই নেত্রীকে গ্রেপ্তারের মূল প্রস্তাবটি এসেছিল এই দুই সম্পাদকের কাছ থেকে। মামুন খালেদ দাবি করেন কোর কমিটির অধিকাংশ সদস্য এই গ্রেপ্তারের বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন যে এতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে, কিন্তু মতিউর রহমান ও মাহফুজ আনাম গ্রেপ্তারের পক্ষে অনড় থাকেন। তাদের যুক্তি ছিল এই তিনজনকে রাজনীতি থেকে সরাতে না পারলে রাজনৈতিক সংস্কার সম্ভব নয়। এমনকি গ্রেপ্তারের আগে জনমত তৈরির দায়িত্ব নেন এই দুই সম্পাদক ও ফাহিম মোনায়েম। এর পরপরই প্রথম আলোতে দুই নেত্রীকে সরে যেতে হবে শিরোনামে সেই বিখ্যাত মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয়। রাজনীতিতে ভাঙন ধরানোর কারিগর হিসেবেও মামুন খালেদ এই দুই সম্পাদকের নাম নিয়েছেন। তিনি জানান, আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে মতিউর রহমানের বাম রাজনীতির পুরনো সম্পর্ক ব্যবহার করে বিএনপিতে সংস্কারপন্থীদের লাইমলাইটে আনা হয়। অন্যদিকে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ও সরঞ্জিত সেনগুপ্তর সাথে জেনারেল মঈনের যোগাযোগও করিয়ে দিয়েছিলেন এই দুই সম্পাদক। শুধু রাজনীতি নয়, ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার তালিকাও তৈরি করেছিলেন এই দুই সম্পাদক। যদিও মঈন প্রথমে অ্যাকশনের বিপক্ষে ছিলেন, কিন্তু দুই সম্পাদক দুর্নীতিবাজদের তালিকা নিয়ে মিটিংয়ে আসতেন। তবে সব কিছুরই শেষ আছে। মামুন জানান, এক পর্যায়ে এক্সিট প্ল্যান নিয়ে জেনারেল মঈনের সাথে বারী ও আমিনের বিরোধ শুরু হয়। সেনাবাহিনীর ভেতর থেকেও ব্যারাকে ফেরার চাপ আসতে থাকে। পরবর্তীতে